জেনোসিস। তাহলে জেনোসিস মানে সৃষ্টি করা। জেনোসিস মানে কি? সৃষ্টি করা বা তৈরি করা। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে শুক্রাণু কিভাবে সৃষ্টি হয় এই জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের পুংকেশর এটাকে আবার আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। তাহলে পুংকেশর গত ক্লাসে আলোচনা হয়েছে না? হয়েছে? আচ্ছা, তাহলে পুংকেশর কেমন ছিল দেখো। তাহলে পুংকেশরটা ছিল কিন্তু এরকম, এরকম ছিল না? তাহলে দেখো একদম উপরে কোলের মতো যে অংশ, এটাকে কি বলছিলা? পরাগ ধানী। ইংরেজিতে কি বলছো এটাকে? অ্যান্থার। আর এই যে দণ্ডটা, এটাকে কি বলছিলা? পরাগ দণ্ড। পরাগ দণ্ড বা এটাকে বলা হয় ফিলামেন্ট। এই যে পরাগধানী, এই পরাগধানীর ভিতরে কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। আচ্ছা, তাহলে আমাদের এই যে পরাগধানী, এই পরাগধানীর ব্যবচ্ছেদ করতে হবে। কি করতে হবে? ব্যবচ্ছেদ। তাহলে আমরা কোন বরাবর কাটবো এটাকে? দৈর্ঘ্য বরাবর না প্রস্থ বরাবর? প্রস্থ বরাবর। কি বরাবর? প্রস্থ বরাবর আমরা পরাগধানী কেটে ফেলবো। ঠিক আছে? প্রস্থ বরাবর আমরা কি করব? পরাগধানী কেটে ফেলবো। তাহলে প্রস্থ বরাবর যদি আমরা পরাগধানী কেটে ফেলি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এরকম গঠন দেখতে পাবো। কিরকম গঠন? দেখো, আমরা এইরকম গঠন দেখতে পাবো। আমার সাথে সাথে আঁকাও, তাহলে পরে আর যদি না আঁকাও তাহলে কিন্তু এটা বুঝতে পারবো না। এখন এটা আঁকা গেল। তাহলে আমরা কি করতেছি দেখো, আমরা হচ্ছে পরাগধানীর ব্যবচ্ছেদ করছি। তাহলে পরাগধানীর ব্যবচ্ছেদ করলে মাইক্রোস্কোপের নিচে তোমরা এরকম ইমেজ দেখতে পাবা। তাহলে দেখো এইখানে কি আছে? এখানে দেখো দুইটা ফাঁকা জায়গা আছে। কয়টা ফাঁকা জায়গা আছে? তাহলে প্রত্যেকটা ফাঁকা জায়গাকে বলা হয় লোব। কি বলা হয়? লোব। তাহলে এটা একটা লোব, এইটা আর একটা লোব। তাহলে পরাগধানীকে যদি ব্যবচ্ছেদ করা হয় আমরা কয়টা ফাঁকা জায়গা দেখতে পাই? দুইটা। ফাঁকা জায়গাগুলো দেখতে কিরকম? এরকম। তাহলে এটা দেখতে অনেকটা প্রজাপতির ডানার মতো না? এটা দেখতে কিন্তু অনেকটা প্রজাপতির ডানার মতো। ঠিক আছে? তাহলে প্রজাপতির ডানার মতো দুইটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হচ্ছে? লোব। তাহলে পরাগধানীতে কয়টা লোব আছে বলো তো? কয়টা? একটু জোরে বলো, কয়টা? দুইটা। তাহলে আমরা বলবো বাই লোব। কি বলবো? বাই লোব। তাহলে আমাদের পরাগধানী কয়টা ফাঁকা জায়গা আছে? দুইটা ফাঁকা জায়গা আছে। তাহলে এই দুইটা ফাঁকা জায়গাকে আমরা কি বলি? বাই লোব। কি বলা হয়? বাই লোব। ওকে। প্রত্যেকটা লোব, এই প্রত্যেকটা লোবের মাঝখানে কি থাকে? প্লেট। প্রত্যেকটা লোবের মাঝখানে কি থাকে? এরকম প্লেট থাকে। কি থাকে? প্লেট। দেখো প্রত্যেকটা লোবের মাঝখানে কি আছে? প্লেট আছে। কোন জায়গাটাতে? দেখো এই যে লোব যে জায়গাটাতে সংকুচিত, লোব যে জায়গাটাতে সংকুচিত, এই জায়গাতে কি আছে? প্লেট থাকে। কি থাকে? প্লেট। আচ্ছা, তাহলে এই প্লেট গুলো কি করে? এই প্লেট গুলো দেখো আবার ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি করে। তাহলে এই যে মাঝখানে প্লেট থাকার কারণে এই লোব কি হয়ে গেছে? দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। হয়েছে না? দেখো এই যে লোবটা, এই লোবের মাঝখানে কি আছে? প্লেট। প্লেট থাকার কারণে এই লোবটা কি হয়ে গেছে? আরো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় থিকা। কি বলা হয়? থিকা। তাহলে এই অংশগুলোকে কি বলা হচ্ছে? থিকা। তাহলে এটা হচ্ছে প্লেট। তাহলে প্লেট কি করছে?
প্রত্যেকটা লোবকে দুইটা করে থিকা এ রূপান্তরিত করে। তাহলে এখন দেখো প্রত্যেকটা লোবে কয়টা করে থিকা আছে? দুইটা করে থিকা। কয়টা করে থিকা? দুইটা। তাহলে এখন এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলবো? থিকা। ঠিক আছে, তাহলে দেখো এখন এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হচ্ছে? থিকা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হচ্ছে? থিকা বলা হচ্ছে। তাহলে থিকা চিনছো? তাহলে থিকা কি জিনিস? তাহলে লোব, তাহলে লোবের মাঝখানে কি তৈরি হয়েছে? প্লেট। লোব কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? দুইটা। কয়টা? তাহলে এখন প্রত্যেকটা লোবের ভিতরে কয়টা ফাঁকা জায়গা আছে? দুইটা। প্রতিটা ফাঁকা জায়গাকে কি বলা হচ্ছে? থিকা। তাহলে এই যে পিছনে ঘুমাচ্ছে কে? তাহলে কি বোঝা গেছে থিকা কি জিনিস? তাহলে থিকা কে কে বোঝো নাই বলো? বুঝছো থিকা কাকে বলে? লোব কাকে বলে? বুঝছো? আচ্ছা, এখন দেখো এই যে থিকাগুলো, এই থিকাগুলোর মাঝখানে কি আছে? থলের মতো গঠন। কার মতো গঠন? থলের মতো গঠন। ঠিক আছে, এই যে এরকম থলের মতো গঠন বা কি আছে? ব্যাগের মতো গঠন আছে। ঠিক আছে, এরকম কিসের মতো গঠন আছে? ব্যাগের মতো গঠন আছে। ঠিক আছে, কিরকম? এই পাশে খেয়াল করো। তাহলে এই যে আমাদের থিকা, এই থিকা এর ভিতরে কেমন গঠন আছে দেখো। তাহলে থিকা এর মাঝখানে এরকম থলের মতো গঠন আছে। থিকা এর মাঝখানে কিসের মতো গঠন আছে? এরকম থলের মতো গঠন আছে। বুঝতে পারছো কিসের মতো গঠন আছে? থলের মতো গঠন আছে। তাহলে এই থলের ভিতরে কি উৎপন্ন হয়? পরাগ রেণু। এই থলের ভিতরে কি উৎপন্ন হয়? পরাগ রেণু উৎপন্ন হয়। তাহলে এই থলের গঠনটা কিরকম খেয়াল করো। আচ্ছা, তাহলে খেয়াল করো এই থলের একদম বাহিরে, এই থলের একদম বাহিরে কি থাকবে? এরকম আবরণী থাকবে। এই থলের একদম বাইরে কি থাকবে? আবরণী থাকবে। তাহলে আবরণী কি দ্বারা তৈরি? অনেকগুলো কোষ দ্বারা কিন্তু তৈরি। তাহলে এই আবরণীকে বলা হয় এপিডার্মিস। কি বলা হয়? এপিডার্মিস। তাহলে থলের একদম বাইরে আমরা কি পাচ্ছি? আবরণী পাচ্ছি। এই আবরণীকে কি বলা হচ্ছে? এপিডার্মিস। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এপিডার্মিসের নিচে আরো একটা স্তর পাচ্ছি। কার নিচে? এপিডার্মিসের নিচে দেখো অনেকগুলো কোষের আরো একটা স্তর পাচ্ছি। এরকম ভাবে দেখো আরো একটা স্তর তৈরি হয়ে যাবে। এটাকে বলা হবে এন্ডোডার্মিস। কি বলা হয়? এন্ডোডার্মিস। তাহলে এপিডার্মিস, এপিডার্মিসের নিচে কি আছে? এন্ডোডার্মিস। ঠিক আছে, তাহলে উপরে কি আছে? এপিডার্মিস। এপিডার্মিসের নিচে কি আছে? এন্ডোডার্মিস। আচ্ছা, এরপরে এরপরে আমরা পাবো হচ্ছে মাঝখানের স্তর। কি পাবো আমরা? মাঝখানের স্তর। তাহলে এটাকে বলা হয় মিডল লেয়ার। এটাকে কি বলা হয়? মিডল লেয়ার। বুঝতে পারছো? তাহলে এটা কিসের গঠন? পরাগধানীর গঠন। কিসের গঠন? পরাগধানীর গঠন। তাহলে পরাগধানীর গঠনে আমরা কি পাচ্ছি? সবচেয়ে বাইরে আমরা পাচ্ছি এপিডার্মিস। এপিডার্মিসের নিচে কি আছে? এন্ডোডার্মিস। তারপরে কি আছে? মিডল লেয়ার। কি আছে? মিডল লেয়ার আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে যে টিউবের মতো অংশটা, মাঝখানে যে গোল যে অংশ, এই গোল অংশটা, এই গোল অংশটাও কিন্তু এরকম একাধিক কোষ দ্বারা তৈরি। বুঝছো? এই যে গোল,
যে অংশটা, এখানেও কি আছে, একাধিক কোষ আছে। আর এই কোষগুলো হচ্ছে দুইটা করে নিউক্লিয়াস বিশিষ্ট। কয়টা করে নিউক্লিয়াস বিশিষ্ট? দুইটা করে নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে এইখানে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা হচ্ছে দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দ্বারা তৈরি। তাহলে এটা হচ্ছে বাই নিউক্লিয়েটেড। এই স্তরকে বলা হয় ট্যাপিটাম। কি বলা হয়? ট্যাপিটাম। ঠিক আছে, তাহলে ট্যাপিটাম কোথায় পাবো আমরা? দেখো, মিডল লেয়ারের পর দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষের কি থাকবে? একটা গঠন থাকবে, সার্কুলার গঠন। কিরকম গঠন? সার্কুলার গঠন। এটাকে কি বলা হয়? ট্যাপিটাম বলা হয়। কি বলা হয়? ট্যাপিটাম বলা হয়। ওকে, তো বিষয়টা আবার একটু খেয়াল করো। তো প্রথমে আমরা কি পাচ্ছি? এপিডার্মিস। কি পাচ্ছি? এরপরে তারপর মিডল লেয়ার। মিডল লেয়ারের পরে কি পাচ্ছি আমরা? ট্যাপিটাম। কি পাচ্ছি? তাহলে এই ট্যাপিটাম দ্বারা কি গঠিত? থলে গঠিত। কি গঠিত? থলে। বুঝছো? আচ্ছা, এখন এই থলের ভিতরে কি থাকে? এই থলের ভিতরে থাকে হচ্ছে টিস্যু। এই থলের ভিতরে কি থাকে? টিস্যু। আচ্ছা, তাহলে এই থলের ভিতরে আমরা পাবো হচ্ছে এরকম অনেকগুলো কোষ। এই থলের ভিতরে আমরা কি পাবো? অনেকগুলো কোষ। তাহলে আমরা জানি যে একাধিক কোষ একসাথে যখন থাকে তখন কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। তাহলে এই টিস্যুকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু। কি বলা হয়? স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, তাহলে ট্যাপিটামের মধ্যে কি থাকে? স্পোরোজেনাস টিস্যু। কি থাকে? স্পোরোজেনাস টিস্যু। তাহলে জেনাস মানে কি? যেখান থেকে উৎপন্ন হয়। যেখান থেকে উৎপন্ন হয়, তাহলে জেনাস শব্দের অর্থ যেখান থেকে উৎপন্ন হয়। তাহলে এই টিস্যুগুলো থেকে কি হবে? স্পোর উৎপন্ন হয়। এই টিস্যুগুলো থেকে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। বিধায় এই টিস্যুকে কি বলা হচ্ছে? স্পোরোজেনাস টিস্যু। কথা কি ক্লিয়ার? তাহলে এই টিস্যু থেকে কি তৈরি হচ্ছে? স্পোর তৈরি হচ্ছে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? স্পোরোজেনাস। কি বলা হচ্ছে? স্পোরোজেনাস। তাহলে স্পোরোজেনাস টিস্যু কোথায় থাকে? ট্যাপিটামের ভিতরে। ট্যাপিটাম দ্বারা এটা কি থাকে? সুরক্ষিত থাকে। এই থলের মতো গঠন, এই থলের মতো গঠন কিভাবে তৈরি হয়? দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষ একটার একটা সজ্জিত হয়ে কি তৈরি করে? ট্যাপিটাম আবরণী তৈরি করে। কি তৈরি করে? ট্যাপিটাম আবরণী তৈরি করে, যার ভিতরে কি থাকে? স্পোরোজেনাস টিস্যু। তাহলে স্পোরোজেনাস কেন বলা হচ্ছে? এই টিস্যু থেকে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। এই টিস্যু থেকে কি তৈরি হবে? স্পোর। এই টিস্যু থেকে কি তৈরি হবে? স্পোর। বিধায় এটাকে কি বলা হচ্ছে? স্পোরোজেনাস। ওকে, এবার খেয়াল করো, এই যে স্পোরোজেনাস টিস্যু, তাহলে এখানে একটা কোষ আছে না একাধিক কোষ আছে? একাধিক কোষ। তাহলে লেখো যে স্পোরোজেনাস টিস্যুর, স্পোরোজেনাস টিস্যুর প্রতিটি প্রতিটি কোষকে, স্পোরোজেনাস টিস্যুর প্রতিটি কোষকে মাইক্রোস্পোর মাদার সেল বলা হয়। কি বলা হয়? মাইক্রোস্পোর মাদার সেল বলে। তাহলে মাইক্রোস্পোর মাদার সেল কাকে বলা হয়? তাহলে এই যে স্পোরোজেনাস টিস্যু, তাহলে স্পোরোজেনাস টিস্যুতে কতগুলো কোষ আছে? অনেকগুলো। তাহলে প্রত্যেকটা কোষকে কি বলা হয়? মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল বলো। হ্যাঁ, কই? ও, তাহলে মাইক্রো টিস্যু এর, এর, তাহলে স্পোরোজেনাস টিস্যু এর প্রতিটি কোষকে কি বলা হয়? মাইক্রোস্পোর মাদার সেল। কি বলা হয়? মাইক্রোস্পোর মাদার সেল বলা হয়। তাহলে এতটুকু বুঝছো কিনা? তাহলে এখানে কি আছে?
তাহলে ট্যাপিটামের ভিতরে কি পাচ্ছি আমরা? স্পোরোজেনাস টিস্যু। কি পাচ্ছি? তাহলে স্পোরোজেনাস টিস্যুর প্রতিটি কোষকে কি বলা হয়? মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এই প্রত্যেকটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি তৈরি হবে? মাইক্রোস্পোর। কি তৈরি হবে? প্রত্যেকটা মাইক্রোস্পোর মাদার সেল এর কি ক্ষমতা আছে? মাইক্রোস্পোর তৈরি করার ক্ষমতা আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো যে কিভাবে এই কাজটা সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা কি পড়তেছি? মাইক্রোস্পোরেনজেনোসিস। কি পড়তেছি আমরা? মাইক্রোস্পোরেনজেনোসিস। তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখন এই যে মাইক্রোস্পোর মাদার সেল এটা নিয়ে কাজ করব। কথা বলো না, কথা হচ্ছে। তাহলে দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল, সংক্ষেপে এটাকে আমরা বলবো হচ্ছে এমএমসি। কি বলা হয়? এমএমসি। ঠিক আছে? তাহলে মাইক্রোস্পোর মাদার সেল সংক্ষেপে কি বলা হবে? এমএমসি। তাহলে মাইক্রোস্পোর মাদার সেল কোথা থেকে পাইছো? স্পোরোজেনাস টিস্যু থেকে। কোথা থেকে পাইছো? স্পোরোজেনাস টিস্যু। তাহলে স্পোরোজেনাস টিস্যুর প্রতিটি কোষকে কি বলা হয়? মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর মাদার সেল। এদিকে এটা কি? মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এই যে মাইক্রোস্পোর মাদার সেল, এই মাইক্রোস্পোর মাদার সেল কেমন? ডিপ্লয়েড। মাইক্রোস্পোর মাদার সেল কেমন? ডিপ্লয়েড। ওকে, তাহলে এই যে এমএমসি বা মাইক্রোস্পোর মাদার সেল এর মিওসিস বিভাজন সম্পন্ন হবে। কি সম্পন্ন হবে? মিওসিস বিভাজন সম্পন্ন হবে। তাহলে আমরা এখানে মিওসিস ঘটাবো। তাহলে মিওসিস বিভাজন সম্পন্ন হলো। তাহলে মিওসিস বিভাজন হলে কি হয়? মিওসিসের বৈশিষ্ট্য জানো না? একটি মাতৃকোষ বিভাজিত হবে, 4টি অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে এখানে একটা এমএমসি ছিল, এখান থেকে কি তৈরি হবে? 4টা কি তৈরি হবে? 4টা অপত্য কোষ তৈরি হবে। তাহলে একটি মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ তৈরি হয়? আচ্ছা, তাহলে দেখো মাতৃকোষের ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে 2n। তাহলে অপত্য কোষের ক্রোমোজোমের প্রকৃতি কেমন হবে? n। কেমন হবে? n। তাহলে এখানে যে কোষগুলো আছে এটা সবাই কি? হ্যাপ্লয়েড। তাহলে এই কোষটার নাম হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এই কোষগুলোর নাম কি? তাহলে এগুলোর নাম মাইক্রোস্পোর টেট্রাট। এই কোষগুলোর নাম কি? এই হাসাহাসি কেন? মাইক্রোস্পোর টেট্রাট। এই কোষগুলোর নাম কি? মাইক্রোস্পোর টেট্রাট। ঠিক আছে? মাইক্রোস্পোর টেট্রাট। এই কোষগুলোর নাম কি? মাইক্রোস্পোর টেট্রাট। তাহলে খেয়াল করো, তাহলে মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে, কি তৈরি করবে? মাইক্রোস্পোর টেট্রাট। তাহলে এখানে কয়টা কোষ আছে? 4টা। একসাথে আছে না? তাহলে পরবর্তীতে কি হয়? পরবর্তীতে এইখান থেকে এরা বিভাজিত মানে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। তাহলে এই যে টেট্রাট এরা একসাথে আছে, এরা এখন কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। কি হয়ে যাবে? সেপারেট, আলাদা হয়ে যাবে। ওকে, সেপারেট বা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে ধরো এরা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, এরকম পৃথক হয়ে গেছে। তাহলে যখন এরা পৃথক হয়ে যায়, যখন এরা কি হয়? পৃথক হয়ে যায়, তখন এদেরকে কি বলা হয়? মাইক্রোস্পোর। কি বলা হবে তখন এদেরকে? মাইক্রোস্পোর। তাহলে যখন পৃথক হয়ে যাচ্ছে তখন কি বলতেছো? তাহলে যখন পৃথক হয়ে যাচ্ছে তখন কি বলতেছো এটাকে?
মাইক্রোস্পোর বলতেছে। তাহলে এখন এই মাইক্রোস্পোর থেকে কি তৈরি করতে হবে? পোলেন গ্রেইন। কি তৈরি করতে হবে? পোলেন গ্রেইন বা পরাগ রেণু তৈরি করতে হবে। মাইক্রোস্পোর থেকে কি তৈরি করতে হবে? পোলেন গ্রেইন বা পরাগ রেণু তৈরি করতে হবে। তাহলে এই মাইক্রোস্পোর থেকে কিভাবে পরাগ রেণু তৈরি হয় খেয়াল করো। তো এটা হচ্ছে মাইক্রোস্পোর। এটার নাম কি? মাইক্রোস্পোর। তো প্রথমে যেটা হবে, এই মাইক্রোস্পোরের মাইটোসিস বিভাজন সম্পন্ন হবে। কয়টা? তাহলে মাইক্রোস্পোর এর কি হবে? মাইটোসিস বিভাজন সম্পন্ন হবে। তাহলে মাইটোসিস বিভাজনের ফলে দুইটা কোষ তৈরি হয়। কয়টা কোষ? তাহলে এখানে কিভাবে কোষগুলো তৈরি হয় খেয়াল করো। তাহলে এর কি বিভাজন হচ্ছে? মাইটোসিস। তাহলে এর কি ধরনের বিভাজন হচ্ছে? মাইটোসিস বিভাজন হচ্ছে। মাইটোসিস বিভাজন যখন হবে তখন আমরা এরকম একটা কোষ পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি? এরকম একটা কোষ পাচ্ছি এবং এই কোষের সাইটোপ্লাজমের ভিতরে, এই কোষের সাইটোপ্লাজমের ভিতরে আমরা কি পাচ্ছি? আরো একটা কোষ পাচ্ছি। তাহলে আমরা দুইটা কোষ পাচ্ছি, ঠিক আছে, কিন্তু কোষগুলো কিভাবে থাকবে? তাহলে দেখো একটা বড় কোষ আছে, আছে না? এরপরে দেখো কি আছে? এই বড় কোষের সাইটোপ্লাজমের ভিতরে কি আছে? আর একটা কোষ আছে। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে মাইক্রোস্পোর, তাহলে মাইক্রোস্পোরের প্রথমে কি হবে? মাইটোসিস বিভাজন সম্পন্ন হবে। তাহলে আমরা জানি যে মাইটোসিসের বৈশিষ্ট্য কি? একটা মাতৃকোষ বিভাজিত হবে, দুইটা অপত্য কোষ তৈরি হবে। দেখো এটা হচ্ছে মাতৃকোষ বিভাজিত হয়েছে, কয়টা অপত্য কোষ তৈরি হয়েছে? দুইটা। কয়টা? দুইটা। তাহলে দেখো প্রথমে আমরা বড় একটা কোষ পাচ্ছি, এরপরে কি পাচ্ছি? আমরা ছোট একটা কোষ পাচ্ছি। তাহলে ছোট কোষটা কোথায় আছে? কার সাইটোপ্লাজমের ভিতরে? বড় কোষের সাইটোপ্লাজমের ভিতরে। তাহলে এই যে ছোট কোষটা, এই কোষটা হচ্ছে মাকো আকৃতির হয়। এই কোষের আকৃতি কিরকম? মাকো আকৃতির। তাহলে এই কোষকে বলা হয় জেনারেটিভ সেল। কি বলা হয়? জেনারেটিভ সেল। তাহলে এই কোষকে কি বলা হয়? জেনারেটিভ সেল। এই কোষকে কি বলা হয়? জেনারেটিভ সেল। আর এই যে বড় যে কোষটা, এই বড় কোষকে বলা হয় ভেজিটেটিভ, ভেজিটেটিভ সেল। কি বলা হয়? ভেজিটেটিভ সেল। তাহলে বড় যে কোষটা, বড় কোষের নাম কি? ভেজিটেটিভ সেল। আর ছোট কোষের নাম জেনারেটিভ সেল। তাহলে ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেল বুঝছো কিনা? কোনটা কাকে বলে বুঝছো? তাহলে লিমা বলো, জেনারেটিভ সেল কাকে বলে? তাহলে যে কোষটা ছোট কোথায় থাকে? বড় কোষের সাইটোপ্লাজমের ভিতরে থাকে, এটাকে কি বলা হয়? জেনারেটিভ সেল। আর বড় যেটা, এটাকে কি বলা হচ্ছে? তাহলে এই দুইটা কোষ কিভাবে সৃষ্টি হয়েছে? কার মাইটোসিস বিভাজনের কারণে? মাইক্রোস্পোরের বিভাজনের কারণে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো এই যে দুইটা কোষ, হ্যাঁ, আচ্ছা তাহলে এই দুইটা কোষের গঠন একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে বড় কোষ, এটা হচ্ছে ভেজিটেটিভ সেল, আর ভিতরে কি আছে? জেনারেটিভ সেল। এটা হচ্ছে প্লাজমো মেমব্রেন, তাই না? এটার নাম কি? প্লাজমো মেমব্রেন। ওকে, এর চারিদিকে একটা আবরণী তৈরি হবে। এর চারিদিকে কি তৈরি হয়? আবরণী তৈরি হয়। তাহলে এই যে প্লাজমো মেমব্রেন, এই প্লাজমো মেমব্রেনের চারিদিকে কি তৈরি হয়? এরকম আবরণী তৈরি হয়। এই আবরণীকে কি বলা হয়? ইনটাইনি। এই আবরণীকে কি বলা হয়? ইনটাইনি। এই আবরণীকে কি বলা হয়? ইনটাইনি। ওকে,
আচ্ছা, এরপরে দেখো ইনটাইনের উপরে আরো একটা আবরণী তৈরি হয়। তুমি বসো। ইনটাইনের উপরে কি হয়? আরো একটা আবরণী তৈরি হয়। ঠিক আছে, তাহলে ইনটাইনের উপরে কি তৈরি হচ্ছে? আরো একটা আবরণী তৈরি হচ্ছে। তাহলে এই আবরণীকে বলা হয় এক্সাইন। কি বলা হয় এটাকে? এক্সাইনি। তাহলে আমরা পরাগরেণুর কয়টা আবরণী পাচ্ছি? দুইটা আবরণী। কয়টা আবরণী? দুইটা। তাহলে এটাই হচ্ছে পরাগরেণু। এর কয়টা আবরণী আছে? দুইটা। এই যে দেখো, ইনটাইনি আর একটা কি এক্সাইনি, এই দুইটা হচ্ছে আবরণী। ইনটাইনি এবং হচ্ছে এক্সাইনি, এই দুইটাই হচ্ছে কি আবরণী। তাহলে পরাগরেণুর কয়টা আবরণী? দুইটা আবরণী। কি কি? ইনটাইনি আর একটা হচ্ছে কি এক্সাইনি। ইনটাইনি, এক্সাইনি। আচ্ছা, এই পরাগরেণু কিন্তু অমসৃণ। পরাগরেণু কিরকম? অমসৃণ। কেন অমসৃণ? কারণ এই পরাগরেণু অসংখ্য ছিদ্রযুক্ত। পরাগরেণুগুলো কেমন হয়? এরকম ছিদ্রযুক্ত হয়। পরাগরেণু কেমন হয়? অসংখ্য ছিদ্রযুক্ত হয়। তাহলে ছিদ্রযুক্ত হলে কি মসৃণ বলবো না অমসৃণ বলবো? অমসৃণ। তাহলে কেন অমসৃণ বলতো? অসংখ্য ছিদ্রযুক্ত। তাহলে এই ছিদ্রগুলোকে বলা হয় জার্ম পোর। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? জার্ম পোর বলা হয়। বুঝতে পারছো? কি বলা হয়? জার্ম পোর। 60% উদ্ভিদের ক্ষেত্রে। কত পার্সেন্ট? ধরো একটা আমরা পার্সেন্টেজ করতেছি, তাহলে পৃথিবীতে 60% উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? এই জার্ম পোরের মধ্যে দিয়ে নালীপথ তৈরি হয়। কি তৈরি হয়? নালীপথ। ঠিক আছে, তাহলে আমাদের যে ভেজিটেটিভ সেল আছে, কি সেল? ভেজিটেটিভ সেল, বা যেটাকে বলা হয় টিউব সেল। কি বলা হয়? টিউব সেল। ভেজিটেটিভ সেল বা কি বলা হয়? টিউব সেল। তোমাদের বই দেখো কি লেখা আছে? টিউব সেল লেখা আছে। তাহলে ভেজিটেটিভ সেল বা টিউব সেল কি করে? এই যে জার্ম পোর, এর মধ্য দিয়ে এরকম কি তৈরি করে? নালীপথ তৈরি করে। কি বলা হয়? নালীপথ তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এরকম কি তৈরি হয়? নালীপথ তৈরি হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেল এরকম কি তৈরি করে? নালীপথ তৈরি করে। এই নালীকে বলা হয় পোলেন টিউব। কি বলা হয়? পোলেন টিউব বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ভেজিটেটিভ সেলের ভিতরে কি থাকে? জেনারেটিভ সেল থাকে না? কি থাকে? জেনারেটিভ সেল। তাহলে এই জেনারেটিভ সেল কি করে? এদিকে, জেনারেটিভ সেল কি করে? এই নালীপথ ধরে নিচের দিকে আসতে শুরু করে। জেনারেটিভ সেল এই নালীপথ ধরে কত দূর আসতে শুরু করবে? নিচের দিকে আসতে শুরু করবে। কত দূর আসবে? গর্ভাশয় পর্যন্ত। কত দূর পর্যন্ত আসবে? গর্ভাশয় পর্যন্ত। ঠিক আছে, তাহলে এরকম ভাবে নিচের দিকে আসতে শুরু করবে। কত দূর পর্যন্ত আসে? গর্ভাশয় পর্যন্ত আসে। আসার সময় এই যে জেনারেটিভ সেল, এই জেনারেটিভ সেলের কি হয়? আবার মাইটোসিস বিভাজন ঘটে। ঠিক আছে, তাহলে জেনারেটিভ সেলের আবার কি হয়? মাইটোসিস বিভাজন ঘটে। তাহলে মাইটোসিস বিভাজনের ফলে কয়টা কোষ তৈরি হয়? দুইটা। তাহলে এই দুইটা কোষকে কি বলা হয়? শুক্রাণু। কি বলা হয়? শুক্রাণু। বুঝতে পারছো? তাহলে শুক্রাণু কোথায় তৈরি হচ্ছে? পোলেন টিউবের মধ্যে। কোথায় তৈরি হয়? পোলেন টিউবের মধ্যে তৈরি হয়। কথা কি বোঝা গেছে কিভাবে শুক্রাণু তৈরি হচ্ছে? তাহলে দেখো আমাদের কি ছিল? ভেজিটেটিভ সেল। তাহলে ভেজিটেটিভ সেল কি তৈরি করে? নালীপথ তৈরি করে। এই নালীকে কি বলা হয়? পোলেন টিউব। কি বলা হয় নালীকে? পোলেন টিউব।
তাহলে এই নালীপথকে কি বলা হয়? পোলেন টিউব। এই পোলেন টিউবের ভিতর দিয়ে কে চলাচল করে? জেনারেটিভ সেল। কোন দিকে আসে? নিচের দিকে, গর্ভাশয়ের দিকে যাবে। এজন্য সে আস্তে আস্তে কোথায় আসে? নিচের দিকে আসে। আসার সময় এই জেনারেটিভ সেলের আবার কি হয়? মাইটোসিস বিভাজন সম্পন্ন হয়। তাহলে যখন মাইটোসিস বিভাজন হচ্ছে তখন ওই জেনারেটিভ সেল থেকে কি তৈরি হচ্ছে? দুটো কোষ তৈরি হচ্ছে। ওই দুটো কোষকে কি বলা হয়? শুক্রাণু বা মেল গ্যামেট। কি বলা হয়? তাহলে আমরা শুক্রাণু তৈরি করছি না? শুক্রাণু তৈরি করছি। তাহলে শুক্রাণু তৈরির পদ্ধতিকেই কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরেন জেনোসিস। কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরেন জেনোসিস। ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে?